শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। গতকালকে তোমাদের আমি ক্লাস নিয়েছি প্রথম, অনেক দিন পরে। আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটাও অধ্যায় 9-এর উপরে, তোমার বম 1-এর উপরে। কারণ হচ্ছে যেহেতু আমি শনিবার সিটি এই চ্যাপ্টারের উপর নেব, তাই আমি এখান থেকেই কোশ্চেনগুলো আলোচনা করছি। আর গত ক্লাসে আমি সৃজনশীল আলোচনা করেছিলাম, আজকের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব। তো শুরু করি ক্লাস। প্রথমে কিছু জ্ঞানমূলক আলোচনা করি। জ্ঞানমূলকের বিষয়টা হচ্ছে যে দেখো এখানে কি কি আসতে পারে, কোন ধরনের কোশ্চেন। যে সহায়তা কোনো ব্যক্তিকে শিল্প প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে তাকে কোন ধরনের সহায়তা বলে। সে যেহেতু উদ্বুদ্ধ করার বিষয়টা, তাহলে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে, যখনই উদ্বুদ্ধ করা হচ্ছে তখনই সেটা উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে বলেছে যে প্রশিক্ষণ কোন ধরনের সহায়তা। প্রশিক্ষণ আমরা জানি উদ্দীপনামূলক সহায়তা, কারণ প্রশিক্ষণ দিয়েই কিন্তু কি করা হয়, উদ্বুদ্ধ করা হয়। তাহলে প্রশিক্ষণ উদ্দীপনামূলক সহায়তা। তারপরে বিসিক কোন ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান। বিসিক আমরা জানি বিসিক হচ্ছে সমর্থনমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান, বিসিক হচ্ছে সমর্থন দিয়ে থাকে। আচ্ছা, এরপরে বলেছে কোনটি সমর্থনমূলক সহায়তা। তোমার অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে ধরো ভর্তুকি প্রদান, বা আসতে পারে যে ভর্তুকি প্রদান কোন ধরনের সহায়ক সেবা। ভর্তুকি প্রদান সমর্থনমূলক সহায়ক সেবা। কর অবকাশ কোন ধরনের সহায়তা, সমর্থনমূলক সহায়তা। কর অবকাশ, ভর্তুকি এগুলো সব হচ্ছে সমর্থনমূলক। পুঁজির যোগান দেওয়া, ঋণ দেওয়া, এগুলো সব হচ্ছে সমর্থনমূলক সহায়তা। বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের সহায়তা দিয়ে থাকে, অবশ্যই সমর্থনমূলক সহায়তা, কারণ বাণিজ্যিক ব্যাংক থেকে কি হয়, ঋণ নেওয়া হয়। আচ্ছা, তারপরে বিসিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে। বিসিক ব্যাংক আসলে প্রতিষ্ঠিত হয় যেহেতু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প, তাই এটা আসলে ক্ষুদ্র শিল্পের অর্থায়নের জন্য বিসিক ব্যাংক মূলত প্রতিষ্ঠিত হয়, ক্ষুদ্র শিল্পের অর্থায়নের জন্য। আচ্ছা, বিসিকের প্রধান কাজ কি। বিসিকের প্রধান কাজ হচ্ছে বিনিয়োগে পরামর্শ প্রদান করা এবং ঋণও দিয়ে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানগুলো সংরক্ষণমূলক সেবা দিয়ে থাকে। সংরক্ষণমূলক সেবা দিয়ে থাকে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বিএসটিআই। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে সংরক্ষণমূলক সেবা দিয়ে থাকে। তারপরে এসএমই ফাউন্ডেশন কি, এটা একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অথবা যদি এটা জ্ঞানমূলকে আসে, তুমি যদি ফুল ফর্ম লিখে দাও যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাতেও চলবে। আর যদি এমসিকিউতে থাকে যে মুনাফাভোগী প্রতিষ্ঠান না অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই কী করতে হবে, অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান। এসএমই ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়, এক্ষেত্রে হচ্ছে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়। এসএমইর পুনরুক্ত তো বললামই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এরপরে বলেছে যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা কী করে, অবশ্যই সমর্থনমূলক সহায়তা দিয়ে থাকে, যেহেতু ঋণ দিয়ে থাকে এবং পরামর্শ বিনিয়োগে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিনিয়োগ পরামর্শ দিয়ে থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে সমর্থনমূলক সহায়তা দিয়ে থাকে। এরপরে আসো, সাপ্তা চুক্তি সম্পাদিত হয় কয়টি দেশ নিয়ে। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাপ্টা আর সাফটা দুইটা কিন্তু আলাদা। তোমরা এগুলোর ফুল ফর্মগুলো একটু অবশ্যই কিন্তু কী করবে, পড়বে। সাপ্টা চুক্তি সম্পাদিত হয় কয়টি দেশ নিয়ে, 8টি দেশ নিয়ে। তারপরে সর্বপ্রথম গ্যাট প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে। গ্যাট হচ্ছে কিউবাতে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও তোমাদের টেক্সট বইতে অনেক জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, এগুলো কিছু কিছু আমি দিলাম, আর টেক্সট বইতেও আছে কিছু জিনিস, এইগুলো কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট। যেমন আবার আসতে পারে যে বিমস্টেক কত সালে গঠিত হয়, 1997 সালে, এগুলো টেক্সট বইতে পাবে জ্ঞানমূলক প্রশ্নের সেক্টরে। আবার আসতে পারে সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট কোনটি, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য কয়টি, এগুলো হচ্ছে 28টি। এই যে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো, এগুলোর হচ্ছে ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য দেশ কতগুলো, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমার এমসিকিউর জন্য, আবার জ্ঞানমূলকের জন্য। তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি, এটা কত সালে গঠিত হয়, 1977 সালে। তো এরকম অনেক প্রশ্ন রয়েছে, এগুলো টেক্সট বই, তারপর তোমাদের কাছে টেস্ট পেপার আছে কিনা আমি জানি না, এগুলো মিলিয়ে মিলিয়ে পড়লে তোমরা কিন্তু অনেক অনেক উপকৃত হবে। ঠিক আছে, এরপরে
আরও কিছু কমন কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? ব্র্যাক। ঠিক আছে, সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক। আবার বিভিন্ন সংগঠনের ফুল ফর্ম আসতে পারে, কাকে বলে আসতে পারে, বিজিএমই কি, কাকে বলে, বিমস্টেক বলতে কি বোঝো, ঠিক আছে, অথবা বিশ্ব বাণিজ্য সংস্থা কি, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হোয়াট ইজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কি বোঝো, এগুলো আসতে পারে। তো এগুলো হচ্ছে স্যাম্পল কোশ্চেন কিছু যে এই টাইপের আসে। এরপরে আসো এই যে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক নিয়ে কথা বলি, যেগুলো সাধারণত কমন প্রশ্ন ঘুরে ফিরে এসে থাকে। যেমন ব্যবসায় সহায়ক সেবা কী? ব্যবসায় সহায়ক সেবা আমরা জানি যে ব্যবসায় গঠন থেকে শুরু করে একটা ব্যবসায় গঠন ও পরিচালনার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি যে সহায়তা সেবার প্রয়োজন পড়ে সেটাকে বলা হয় সহায়ক সেবা। তারপরে উদ্দীপনামূলক সহায়তা কি? উদ্দীপনামূলক সহায়তা আমরা জানি যে যে সহায়তার মাধ্যমে একজন ব্যবসায়ীকে ব্যবসা শুরু করতে আগ্রহী করে বা ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করা হয়, যে সহায়তা প্রদানের মাধ্যমে তাকে উদ্দীপনামূলক সহায়তা বলে। ব্যবসায় গঠন করতে একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠন করতে আগ্রহী করে, সেটাকে বলা হচ্ছে উদ্দীপনামূলক সহায়তা। তারপর সমর্থনমূলক সহায়তা কি? সমর্থনমূলক সহায়তা হচ্ছে যে ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবে গঠন করার জন্য যে সহায়তা দেওয়া হয়ে থাকে তাকে সমর্থনমূলক সহায়তা বলে। এরপর বিসিকের পূর্ণরূপ কি? বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটা তো তোমরা জানো, বানান কিন্তু ঠিক মতো লিখতে হবে, বানান ভুল করবে না প্লিজ। বারবার বলছি যে স্পেলিং ভুল করলে কিন্তু আমি নাম্বার কেটে ফেলবো, ঠিক আছে? যদিও এখন নাম্বার কাটার সুযোগ নেই, খাতা দেখলে আমি অবশ্যই কাটবো। আর যখন ফেস টু ফেস আমরা যখন আবার রেগুলার স্কুল কলেজে ফিরে যাব তখন কিন্তু অবশ্যই আমি নাম্বার কাটবো। এসএমই ফাউন্ডেশন কি? এসএমই ফাউন্ডেশন হচ্ছে এটি একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের শর্ট ফর্ম হচ্ছে এসএমই। তারপরে মাইডাসের পূর্ণরূপ কি? মাইডাসের পূর্ণরূপ তোমরা লিখবে। তারপরে হচ্ছে শিল্প বণিক সমিতি কি? শিল্প বণিক সমিতি সম্পর্কে তোমরা বইয়ে পাবে। শিল্প বণিক সমিতি হচ্ছে যে কোনো নির্দিষ্ট অঞ্চলের বা এলাকার দেশের সে শিল্পপতিগণ নিজেদের স্বার্থ রাখার জন্য যখন কোনো সমিতি তৈরি করে বা যৌথ প্রচেষ্টা পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে তখন তাকে শিল্প ও বণিক সমিতি বলে, ঠিক আছে? শিল্প বণিক সমিতি তার মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের যখন শিল্পপতিগণ বা ব্যবসায়ীরা একত্রিত হয়ে করে কোনো সংগঠন তৈরি করে সেটাকে হচ্ছে বণিক সমিতি বলে। বিজিএমইএ কি? বিজিএমইএ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটা আসলে কি? তৈরি পোশাক প্রস্তুতকারকদের ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা উন্নয়নের জন্য কাজ করে থাকে, ঠিক আছে? গড়া প্রতিষ্ঠান। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার জন্য গঠিত প্রতিষ্ঠানকে বলা হচ্ছে বিজিএমইএ। এরপরে বলেছে যে রপ্তানি উন্নয়ন ব্যুরো কি? রপ্তানি উন্নয়ন ব্যুরো আমরা জানি যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইপিবি। এর মানে হচ্ছে যে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের সরকারি মালিকানায় যে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে। মানে রপ্তানি উন্নয়ন ব্যুরো কিন্তু আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি, ঠিক আছে? তো সরকারি মালিকানা ভিত্তিক কিন্তু আধা স্বায়ত্তশাসিত। আর এটা হচ্ছে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করে শক্তিশালী করার জন্য দেশের অর্থনীতিকে এই প্রতিষ্ঠান গঠিত হয়। সাবটা কি? সাবটা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাবটা। তারপরে আসিয়ান কি? আসিয়ান হচ্ছে যে তোমার অ্যাসোসিয়েশন অফ, তার ফুল ফর্মটা, হ্যাঁ, আসিয়ান হচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ সার্ক। দাঁড়াও আমি একটু দেখে নিই, আমি জাস্ট হ্যাঁ, আসিয়ান হচ্ছে ফ্রি ট্রেড, আসিয়ান ইকোনমি বা আসিয়ান ফ্রি ট্রেড যেটাকে বলা হয় যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এতে অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান নেশন। সো এই আসিয়ানের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা ওরা করে, আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া যেগুলো আছে, যে এই আসিয়ানের অন্তর্ভুক্ত যারা
এরা কিন্তু আসলে কি করছে, এরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবে আসিয়ানের চেয়েও বেশি শক্তিশালী হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়ন যেমন হচ্ছে যে ইউরোপীয় কান্ট্রিগুলো বা দেশগুলো নিয়ে গঠিত, তেমনি আসিয়ান হচ্ছে এই দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্রের দক্ষিণ এশিয়ার যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রসমূহের যে একটা সংস্থা, সেটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আসিয়ান। এটার আসলে প্রথমে ছিল 5টা দেশ নিয়ে এই আসিয়ান তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড, ঠিক আছে। এরপরে অষ্টম দশম সদস্য হিসেবে কম্বোডিয়াতে প্রথমে 5টা ছিল, পরে তোমার বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 10টা দেশ আছে এখানে, 10টা দেশ ইনক্লুডেড। তার মধ্যে লাস্ট হচ্ছে তোমার কম্বোডিয়া, এবং 11তে হচ্ছে পূর্ব তিমুর হচ্ছে আবেদন করেছে, কিন্তু এখন পর্যন্ত সেটা গ্র্যান্টেড হয়নি আবেদন। যদি হয় তাহলে সেটা 11তম দেশ হবে। তাহলে এইগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো একটু জানাটা জরুরি, কারণ হচ্ছে যে এগুলো কমন কিছু অর্গানাইজেশন যেগুলো আসলে ব্যবসায়ের জন্য কাজ করছে বা বিশ্ব অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ এদের অবদান রয়েছে, সেহেতু এই জিনিসগুলো নিয়ে আসলে জানাটা জরুরি। আচ্ছা, এরপরে তোমাদের যেটা জ্ঞানমূলক এই প্রশ্নগুলো গেল। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে, এখানে আমি 7টা প্রশ্ন তোমাদের দিয়েছি। ব্যবসায় সহায়ক সেবা প্রয়োজন কেন? তুমি খুব ভালো মতোই আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো যে কেন ব্যবসায় সহায়ক সেবা প্রয়োজন। কারণ হচ্ছে একজন ব্যবসায়ীকে ব্যবসা গঠন থেকে শুরু করে পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের সেবা প্রয়োজন হয়, অনেক ঝুঁকির মুখে পড়তে হয়, অনেক ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়। তাই এই সরকারি এবং বেসরকারি যে সেবাগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে, তো এই সাহায্য সহযোগিতাগুলো আসলে খুব প্রয়োজন হয় একজন ব্যবসায়ীকে, একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করার জন্য এবং ব্যবসায়ী হিসেবে টিকে থাকার জন্য এই সাহায্য সহযোগিতার কোনো বিকল্প নেই। তাই তোমরা বলতে পারো যে ব্যবসায় পরিবেশের উন্নয়নের জন্য এবং ব্যবসায়ীদের টিকে থাকার জন্য ব্যবসায় সহায়ক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। কর অবকাশ সুবিধা কিভাবে রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। অবশ্যই কর অবকাশ সুবিধা কিভাবে রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখে, কারণ হচ্ছে কর অবকাশটা আসলে কি? কর অবকাশ এক ধরনের সমর্থনমূলক সেবা। আমরা জানি কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতিষ্ঠিত যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো, এগুলোকে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকার কর প্রদান করার দায় থেকে অব্যাহতি দেয়, বা সরকারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কর প্রদান করতে হয় না, সরকার তাদেরকে এই দায় থেকে মুক্তি দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে, তো সেটাকে বলা হচ্ছে কর অবকাশ সুবিধা। এই ওই একটা প্রতিষ্ঠান যখন মুনাফা করে, সেখান থেকে যখন গভর্নমেন্টকে মুনাফা অনুযায়ী কিন্তু একটা বড় অঙ্কের টাকা হচ্ছে কি করে, উদ্যোক্তাকে সরকারকে কর হিসেবে দিতে হয়। তো একজন উদ্যোক্তা যখন প্রথম ব্যবসা শুরু করে, তখন সে কিন্তু বলতে পারবে না যে তার ব্যবসায় লাভ হবে। সে চেষ্টা করবে লাভ করার জন্য, মুনাফা করার জন্য, কিন্তু সে কিন্তু 100% নিশ্চিতভাবে বলতে পারবে না যে তার লাভ হবে না ক্ষতি হবে। তাই একজন উদ্যোক্তা যখন প্রথম ব্যবসা শুরু করে, তাকে যদি প্রথমেই সরকার প্রেশার ক্রিয়েট করে কর দেওয়ার জন্য, তখন কিন্তু ওই ব্যবসায়ীকে খুব ভোগান্তির মধ্যে পড়তে হয়, এবং সে যদি মুনাফা করতে না পারে তখন সে কোত্থেকে কর দেবে। তাই কর অবকাশ সুবিধা সাধারণত নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসায়ে উৎসাহী করার জন্য, আগ্রহ করার জন্য কিন্তু এই কর অবকাশটা সরকার দিয়ে থাকে। এবং অবশ্যই এই কর অবকাশ রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কর অবকাশের কারণে, এই কর মকুব হওয়ার কারণে এই সুবিধাটা কিন্তু তারা অন্য কাজে বা রপ্তানির ক্ষেত্রে কাজে লাগাতে পারছে, বা এই যে টাকাটা কর হিসাবে প্রদান করা হতো সরকারকে, সেটা কিন্তু সে অন্য তার রপ্তানির ক্ষেত্রে সেই বিনিয়োগ করতে পারছে। তাহলে এটা অবশ্যই বলা যায় যে কর অবকাশ সুবিধা রপ্তানি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আসো এসএমই ফাউন্ডেশন বলতে কী বোঝো ব্যাখ্যা করো। এসএমই ফাউন্ডেশন বলতে কী বোঝো, এটার ব্যাখ্যা তোমরা বইয়ে পাবে সুন্দর করে। ওখানে বেশি তোমার আসলে খুব বেশি কথা লেখার দরকার নেই 2 মার্কের জন্য, যে দেশে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীকে প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য বিশেষ এসএমই ফাউন্ডেশন আসলে মূলত পরিচালিত হয়। এছাড়াও
নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যও কিন্তু এসএমই ফাউন্ডেশনের গুরুত্ব অপরিসীম। আর বাংলাদেশ ব্যাংক দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পুনঃ অর্থায়ন করায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এক্ষেত্রে ঋণ দিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে, যা দেশের ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। তার মানে হচ্ছে কি, এসএমই ফাউন্ডেশন একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এটি হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নের জন্য কাজ করে থাকে। এনজিও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই এনজিও আসলে কি, এনজিও আসলে সমাজের কম বিত্তসম্পন্ন, অসহায় ও পশ্চাৎপদ যে মানুষগুলো আছে, মানে দুস্থ মানুষগুলো আছে, তাদের আর্থিক, বৈষয়িক ও শিক্ষাগত, স্বাস্থ্যগত নানান বিষয়ে সহযোগিতা করার জন্য আসলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে তাকে এনজিও বলা হচ্ছে। তো এই যে কম বিত্তসম্পন্ন মানুষদেরকে বা দুস্থ মানুষদেরকে যে বিভিন্নভাবে আর্থিক দিক থেকে বলো বা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, বৈষয়িক দিক থেকে বলো, এই মানুষগুলোকে সংঘবদ্ধ করে তাদেরকে শক্তিশালী করার জন্য, তাদেরকে উন্নয়নের জোয়ারে সংযুক্ত করার জন্য যে প্রচেষ্টা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো করে থাকে, সেটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। কারণ সমাজ সবাইকে নিয়ে তৈরি হয়, সব ধরনের মানুষকে নিয়েই একটা সমাজ তৈরি হয়। শুধু বড়লোক বা অর্থবিত্ত সম্পন্ন মানুষরাই সমাজের অন্তর্ভুক্ত, আর যারা দুস্থ গরিব মানুষ তারা সমাজের বাইরে, এটা কিন্তু কখনোই না। তাই সমাজকে যখন তুমি ভারসাম্য, একদলকে বাদ দিয়ে যখন শুধু একদলকে বাদ দিয়ে দিবে আর একদলকে নিয়ে শুধু সমাজ চালাতে গেলে সেটা একটা ভারসাম্যহীন সমাজ তৈরি হবে। তাই সামাজিক যে গুরুত্ব উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই দুস্থ মানুষদেরকেও কী করতে হয়, তাদেরও উন্নয়নের দরকার আছে। এবং এই আমাদের মতো উন্নয়নশীল দেশেই কিছু মানুষ, এই যে অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যে মানুষগুলো রয়েছে, যাদের আসলে জীবনযাপন সম্পর্কে প্রাথমিক কোনো ভালো ধারণাই নেই বলতে গেলে, তারপরে ব্যবসার গঠন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, যাদের নিজস্ব জীবনযাপন বা শিক্ষাগত যোগ্যতা নেই, এই মানুষগুলোকে সমাজের জোয়ারে বা সমাজের উন্নয়নে ভাগিদার করার জন্য, অংশীদার করার জন্য এনজিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে বলেছে যে তোমার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যে তোমার কি কি মাইডাস, প্রশ্নটা কই গেল? আচ্ছা, 5 নম্বরে বলেছে যে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়নে মাইডাস কিভাবে ভূমিকা পালন করে। যে মাইডাস আসলে কি, মূলত হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস। মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস মানে ক্ষুদ্র শিল্পে যারা আছে তাদের জন্য আসলে মেনলি কাজ করে। আর এটা কিভাবে সাহায্য করে, এটা আসলে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও মালিকদেরকে ঋণ দেয়, এদের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে প্রশিক্ষণ দেয়, তথ্য ও পরামর্শ প্রদান করে, নতুন নতুন ব্যবসায় ক্ষেত্র, উপায়, পদ্ধতি নিয়ে গবেষণা করে, নতুন ব্যবসায় ও পদ্ধতিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট জনপ্রিয়করণ করা, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদেরকে পণ্য সেবা বাজারজাতকরণে সহায়তা করা ইত্যাদি কাজের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি কিন্তু ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মানে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিসেস। আচ্ছা, এই গেল মাইডাসের ভূমিকা। এরপরে বিজিএমইএ পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ কেন, এটা তো তোমরা জানো যে গতকালকের সৃজনশীলের যখন আলোচনা করেছি তখনও দেখেছো। বিজিএমই আসলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয়। আর এটা হচ্ছে যে পোশাক শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে যে এই তৈরি পোশাক শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের একটা বড় রপ্তানির আয় আসে হচ্ছে তৈরি পোশাক শিল্প থেকে। তাই অর্থনীতিকে আসলে শক্তিশালী করার জন্য এই তৈরি পোশাক শিল্পের কোনো মানে অবদান অনস্বীকার্য। তুমি এই অবদানকে কখনোই উপেক্ষা করতে পারবে না। বিজেএমই এই তৈরি পোশাক প্রস্তুতকারকদের এবং এই রপ্তানিকারকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে এবং তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যাবতীয় যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় সেইটা কিন্তু দিয়ে থাকে। তাহলে এর জন্যই বলা হয়ে যাচ্ছে যে বিজিএমইএ পোশাক শিল্পে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বইয়ে ঘাটলে আরও তোমরা ব্যাখ্যা পাবে, তোমরা চাইলে আরও তোমরা ওখান থেকে আরও কিছু পয়েন্ট অ্যাড করবে। জাস্ট আমি এখানে সামারাইজ করছি, সামারি বলে দিচ্ছি তোমাদেরকে যে কীভাবে হতে পারে সেটা। কিন্তু তোমরা অবশ্যই বই পড়বে, বই থেকে এগুলো অ্যান্সারগুলো কালেক্ট করবে। ইইউ কেন গঠন করা হয়েছিল ব্যাখ্যা করো। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ কেন গঠন, কারণ ইউরোপের কিছু দেশ
যখন নিজস্ব উন্নয়নের জন্য দেশগুলো নিজেদের মধ্যের যে অর্থনৈতিক বন্ধনটাকে মজবুত করার জন্য এবং নিজেদের অর্থনীতিকে উন্নয়ন করার জন্য রাজনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য যে ইউনিয়ন গঠন করেছিল সেটাই হচ্ছে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। তারপরে এখানে আরও কিছু তথ্য অ্যাড করবে যে ইউরোপিয়ান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সদস্য দেশ কতটি, এগুলো তোমরা একটু অ্যাড করে দিবে, তাহলেই 2 মার্কের প্রশ্নের জন্য এনাফ। তো এই গেল তোমাদের আজকের ক্লাস। আমি এগুলো আলোচনা করে আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিচ্ছি এবং শনিবার সিটি হয়ে চ্যাপ্টারটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আমি নতুন চ্যাপ্টার শুরু করব তোমাদের পরবর্তী ক্লাস থেকে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর এই প্রশ্নের উত্তরগুলো একটু প্র্যাকটিস করো পরীক্ষার জন্য।